এটা নিবি না? প্রাপ্তি পিছু ফিরে তাকায়। আদনানের হাতে শাড়ির প্যাকেট। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার এগিয়ে আসে। আদনান ততক্ষণে প্যাকেটটা খুলে শাড়িটা বের করে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ওয়াও। প্রাপ্তি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আদনান ফের বলল, শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে রে প্রাপ্তি, তোকে দারুণ মানাবে। প্রাপ্তি কোনো প্রকার বাক্য বিনিময় না করে নিজের রুমে ফিরে আসে। আদনানও যায় পিছু পিছু। এভাবে চলে আসলি কেন? প্রাপ্তি কিছু না বলেই খাটের উপর থেকে বইগুলো নিয়ে স্টাডি টেবিলে রাখছিল। উত্তর না পেয়ে প্রাপ্তিকে টেনে আয়নার সামনে দাঁড় করায় আদনান। বিরক্তিতে প্রাপ্তি সরে যেতে চাইলে আদনান পেছন থেকে শাড়িটি প্রাপ্তির মাথায় দিয়ে মুখটা আয়নার দিকে ধরে বলে, দেখি না একবার, সত্যি তোকে কত সুন্দর লাগছে শাড়িটিতে। আয়নার দিকে তাকাতে বিরক্তিতে মুখটা কুঁচকে থাকা চোখ মুখগুলো স্বাভাবিক হয় তার। মাথার উপর থাকা সোনালি পাড়ের আকাশি শাড়িটি তার নজর কাড়েনি। তার দৃষ্টি তো আটকে আছে আদনানের হাস্যোজ্জ্বল মুখটির দিকে। সে বুকের ভেতরে প্রচন্ড চিনচিনে ব্যথা অনুভব করে। কোনো কিছু না ভেবেই বলে ফেলে, ভালোবাসি ভালোবাসি আদনান। আদনানের হাসি হাসি মুখটা নিভে যায় যেন। শাড়িটি রেখে সরে দাঁড়ায়। প্রাপ্তি মাথা নত করে চোখের পানি লুকানোর চেষ্টা করছে। পরক্ষণে আদনান হাসতে হাসতে বলে, বাপরে, শান্ত ভাইয়াকে এখনই এত ভালোবাসিস? প্রাপ্তি চোখ তুলে তাকায় আদনানের দিকে, কিন্তু অবাক হয় না। সে তো আদনানকে চেনে, তার এই স্বভাবটাও সে জানে। তাই শাড়িটি বিছানার উপর রেখে আবারও বইগুলো হাতে নেয়। আদনান বলে, তুই আমাকে এমন ইগনোর করছিস কেন? ইগনোর কেন করব? অবশ্যই ইগনোর করতেছিস। তোমার কেন মনে হচ্ছে আমি তোমায় ইগনোর করছি? তোর ব্যবহারে। ও আচ্ছা। কি আশ্চর্য, কথা বলার ধরনটা কেমন পাল্টে গেছে তোর। প্রাপ্তি এবার আদনানের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকেই পাল্টে যখন অন্য একজনের হতে হচ্ছে, তখন কথা আর এমন কি? আদনান বুঝতে না পেরে বলল, মানে কি বললি কিছুই বুঝলাম না। কিছু বলিনি। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে আসোনি কেন? ও, তুই এজন্য রেগে আছিস? কাজের খুব প্রেশার ছিল রে। এখন হঠাৎ এলে কেন? একটা চাকরির ইন্টারভিউ দিতে। চাকরিটা যদি হয়ে যায় তাহলে ঢাকাতেই চলে আসবো। তাহলে তোমার পড়াশুনো? পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবো। ভালো। আদনান চাকরির ইন্টারভিউ দিয়ে তিনি আবার চট্টগ্রামে ফিরে এসেছে। তার 5 দিন পর শান্ত কানাডায় ব্যাক করেছে। সেখানে সেদিন এয়ারপোর্টে যাওয়ার কথা থাকলেও অসুস্থতার জন্য প্রাপ্তি যেতে পারেনি। শান্ত অবশ্য কানাডায় পৌঁছে প্রাপ্তিকে ইনফর্ম করেছে দেশে থাকাকালীন সমস্ত সময়ে শান্ত যতটা সময় ফ্রি ছিল, কানাডায় যাওয়ার পর তার ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে। যেহেতু বিয়ের অনুষ্ঠান 2 মাস পর আবার তাকে বাংলাদেশে আসতে হবে, তাই এখন কাজের প্রেশারও বেশি। 3 বেলা নিয়ম করে কথা বলার সুযোগ না হলেও প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিয়ম মেনেই প্রাপ্তিকে কল করে সে। নিয়মের ব্যাঘাত ঘটে প্রাপ্তির বেলাতে এসে। মাঝে মাঝে সে এড়িয়ে যায়, কথা বলতে ইচ্ছে করে না। প্রচন্ড অনীহা নিয়ে কথাও চালিয়ে যাওয়া যায় না। অথচ কিছুদিন পর থেকে এই মানুষটার সাথেই তাকে সারাটা জীবনের জন্য থাকতে হবে। তাই প্রাপ্তিও চেষ্টা করছে শত কষ্টের পরেও মানিয়ে নিতে। আদনানের ওই চাকরিটা হয়নি, তবে এর মাঝেও এসে সে আরো কয়েকটা চাকরির ইন্টারভিউ দিয়ে গেছে। বন্ধুদের অন্যান্য চাকরির জন্য খোঁজ খবরও রাখতে বলে গেছে। প্রাপ্তি নিজেও পড়াশোনা নিয়ে নিজেকে বিজি রাখার চেষ্টা করে। একটু দম নিতে ফ্রেশ মুডে থাকার জন্য ত্রিধা, অঙ্কিতা আর সে মিলে গ্রুপ স্টাডি করছে। কখনো নিজের বাসায়, আবার কখনো 2 বান্ধবীর বাসায়। আজ ত্রিধার বাসায় গিয়েছিল গ্রুপ স্টাডির জন্য। সন্ধ্যা হওয়ার আগেই সে
বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে এসে ফিরোজ ইসলামকে বাসায় দেখে একটু অবাকই হয়, কেননা তার বাবা ভীষণ ব্যস্ত মানুষ এবং পরিশ্রমী। ছোটবেলা থেকেই পরিশ্রম করে আসছে লোকটি, এখনো ক্ষান্ত হয়নি। চাকরির পাশাপাশি একটা ব্যবসাও করে সে। তার অদম্য পরিশ্রমের ফলেই প্রাপ্তি এবং সবারই আরাম-আয়েশে জীবন যাপন করতে পারছে। সুমনা বেগম শিক্ষিত মেয়ে। প্রাপ্তি হওয়ার আগ অব্দি একটা স্কুলে চাকরি করলেও প্রাপ্তি পেটে আসার পর ফিরোজ ইসলাম তাকে আর চাকরিটা করতে দেননি। সুমনা বেগমের হাত ধরে অনুরোধ করে নরম সুরে বলেছিলেন, সুমনা, তোমার শখ ও স্বপ্নকে আমি সম্মান করি। সবসময় আমি তোমার পাশে ছিলাম, এখন আছি, আর ভবিষ্যতেও থাকব। কিন্তু তোমার কাছে আমার একান্তই অনুরোধ, তুমি এখন আর বাইরে কোনো কাজ করো না। আমাদের সন্তানকে সময় দাও, ফ্রি সময় কাটাও প্লিজ। সুমনা বেগম রাজি হয়েছিলেন। প্রাপ্তি হওয়ার পর ফিরোজ ইসলাম তাকে কাজ করতে নিষেধ করেছিলেন, কারণ তিনি চাননি তার সন্তান বাবা মা উভয়ের অনুপস্থিতিতে বড় হোক। যেহেতু ফিরোজ ইসলাম কাজের জন্য সব সময় বাহিরে থাকেন, সেহেতু প্রাপ্তিকে সার্বক্ষণিক সময় দেওয়ার জন্য সুমনা বেগম প্রাপ্তির কাছে থাকা উচিত। সুমনা বেগমও কোনো প্রকার জেদ করেননি। তিনি মন প্রাণ সবকিছু স্বামী, সংসার আর সন্তানের জন্যই উজাড় করে দিয়েছিলেন। এসব কথা প্রাপ্তি তার মায়ের থেকেই শুনেছিল। আগে প্রায় পুরনো কথা উঠলে সুমনা বেগম তার সুখকর অতীতের ঘটনাগুলো মেয়েকে শোনাতেন। প্রাপ্তি তার বাবার পাশে বসে জিজ্ঞেস করলো, আব্বু কি হয়েছে? এতক্ষণ চিন্তিত ভঙ্গিতে বসেছিলেন তিনি। প্রাপ্তির উপস্থিতি টের পেয়ে বললেন, কিছু না তো, কখন এলি মা? মাত্রই। বলো কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তেমন কিছু না, শরীরটা একটু খারাপ লাগছে। লাগবেই তো, নিজের শরীরের তো কখনো একটু যত্ন নাও না। সুমনা বেগম শরবতের গ্লাস এনে ফিরোজ ইসলামের হাতে তুলে দেন। অভিযোগের সুরে মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তুই বল কিছু, আমার কথা তো তিনি কখনো দামও দেন না। আহা, মেয়ের সামনে কি ছেলে মানুষই শুরু করলে বলো তো? গ্লাসের শরবতটুকু এক চুমুকে শেষ করে বললেন ফিরোজ ইসলাম। এরপর মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, তোর পরীক্ষা কবে থেকে রে মা? সামনের সপ্তাহ থেকে। মন দিয়ে পড়, ভালো করে পরীক্ষা দিবি কেমন? যা গিয়ে এখন একটু রেস্ট কর। প্রাপ্তি আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের রুমে চলে যায়। একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যার নাস্তা করে আবার পড়তে বসে। পরের দিন থেকেই তার মনে হতে থাকে বাড়ির হাওয়া যেন একটু কেমন পাল্টেছে। বাবার সঙ্গে মাকেও কেমন চিন্তিত দেখাচ্ছে। সে মাকে বারবার জিজ্ঞেস করলেও খুঁচিয়েও কোনো কথা পেট থেকে বার করতে পারেননি। সতর্কতার সাথে সুমনা বেগম প্রাপ্তির প্রশ্নগুলো এড়িয়ে গিয়ে বলতেন, তুই অযথা চিন্তা করছিস, কিছুই হয়নি, তুই গিয়ে পড়তে বস। প্রাপ্তির বুঝতে কষ্ট হতো না যে তার বাবা মা তার থেকে কিছু লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে সেটাই সে বুঝতে পারছে না। উপায়ান্তরহীন হয়ে সে মামির কাছে যায়। তাদের থেকেও আশাজনক কোনো কিছু জানতে পারেনি। এদিকে তার পরীক্ষাও শুরু হয়ে যায়। আপাতত সে বহিরাগত সব চিন্তা ভাবনা বাদ দিয়ে পরীক্ষায় ফোকাস করে চেষ্টা করে। কয়েকটা পরীক্ষা শেষ হবার পরই সে হাওয়া বদলের অভ্যাস একটু একটু করে পেতে শুরু করে। প্রায় বাড়িতে লোকজন আসছে, সে রুম থেকে ফিসফিসানি কথা শুনতে পায়। এদের মধ্যে সে কাউকে কাউকে চেনে, আবার কেউ কেউ অচেনা। ঘন ঘন লোকগুলো কেন আসছে বাড়িতে সে কিছুই বুঝতে পারছে না। আজ বাড়িতে যেই মধ্যবয়স্ক লোকটা এসেছে তাকে প্রাপ্তি চেনে। বেশ চেঁচামেচির শব্দ শুনে সে পড়ার টেবিল ছেড়ে ড্রয়িং রুমে দৌড়ে যায়। এই লোকটার সাথে তার বাবার খুব ভাব ছিল। প্রাপ্তি তাকে মামা বলে ডাকে। এই লোক এমন উঁচু গলায় বাবার সাথে কেন কথা বলছে তাহলে? প্রাপ্তিকে দেখা মাত্র সুমনা বেগম কড়া দৃষ্টিতে তাকিয়ে ভেতরে যেতে বলেন। প্রাপ্তিও তবুও সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। বাধ্য হয়ে সুমনা বেগম প্রাপ্তির হাত ধরে টেনে রুমে এনে দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। সম্পূর্ণ ঘটনাটা প্রাপ্তির কাছে অদ্ভুত মনে হচ্ছে। সম্পূর্ণ ঘটনাটা প্রাপ্তির কাছে ভীষণ অদ্ভুত মনে হচ্ছে। সবাই মিলে তার থেকে কি লুকানোর চেষ্টা করছে?
বাবার সাথে সব কথা, খারাপ আচরণগুলো বারবার মনে হতে থাকে। তার কান্না পাচ্ছে ভীষণ। সে কিছুতেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। এখনো তার 2টো পরীক্ষা বাকি। সুমনা বেগম সন্ধ্যায় যখন প্রাপ্তিকে নাস্তা দিতে আসেন, তখন প্রাপ্তি দেখতে পায় তার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। প্রাপ্তি মায়ের হাত চেপে ধরে, প্রচন্ড জেদ করে সত্যিটা জানার জন্য। বরাবরের মতো এবারও সুমনা বেগম প্রাপ্তিকে এড়িয়ে যায়। এসব ট্রমা আর প্রাপ্তি নিতে পারছিল না। চিন্তায় চিন্তায় ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিল। মাথা ব্যথা শুরু হয়ে যায়। কোনো রকম ভাবে নেক্সট পরীক্ষাটা দেয়। তবে এই পরীক্ষাটি তার গত হওয়া পরীক্ষাগুলো থেকে অনেক খারাপ হয়েছে। একবার মনে হয়েছে আদনান কিংবা শান্তর কাছে জানতে চাইবে ওরা কিছু জানে কিনা। পরক্ষণে মনে হলো হয়তোবা কিছু হচ্ছে, কি হচ্ছে সেটা এসব বাড়িতে থেকেও প্রাপ্তি জানতে পারছে না। আর ওরা এত দূর থেকে কি করে জানবে? রোমানা বেগমের থেকেও প্রাপ্তি কিছুই জানতে পারেনি। ভালোবাসা ডিপ্রেশন পেরিয়ে এবার যে পারিবারিক ডিপ্রেশন তাকে পেয়ে বসলো। বাবা মায়ের লুকিয়ে কান্না করা, কষ্ট পাওয়া, এগুলো প্রাপ্তি সহ্য করতে পারে না। তারও যে ভীষণ কষ্ট হয়। এমন কি হয়ে গেছে হঠাৎ করে? কেন বাবা মা তাকে কিছুই বলছে না? লাস্ট পরীক্ষা দিয়ে নানান রকম চিন্তা ভাবনা করতে করতে ত্রিধা আর অঙ্কিতার সাথে বাড়িতে ফিরছিল। বাড়ির সামনে বাজারে রিক্সা থেকে নেমে বেশ জটলা দেখতে পায়। দূর থেকে সে ফিরোজ ইসলামকেও দেখতে পায়। একজন লোক অকথ্য ভাষায় কথা শোনাচ্ছে ফিরোজ ইসলামকে, আর তিনি মাথা নত করে দাঁড়িয়ে রয়েছেন। প্রাপ্তি দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। হঠাৎই সে কান্না করে ফেলে। ভিড়ের মধ্যে এখানে মেয়েকে দেখে দিশাহারা হয়ে পড়েন ফিরোজ ইসলাম। ত্রিধা অঙ্কিতাকেও সেখানে দেখে তিনি ওদেরকে বলেন প্রাপ্তিকে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু প্রাপ্তি কিছুতেই তো এখান থেকে যাবে না তার বাবাকে রেখে। উপস্থিত কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করে অকথ্য ভাষায় কথা বলা লোকটির উদ্দেশ্যে বলেন, আচ্ছা এখন যাও, এইসব বিষয়ে পরে কথা বললো। মায়াটা কাঁদতেছে। লোকটি থামলো তো ঠিকই, কিন্তু যাওয়ার আগে ফিরোজ ইসলামকে টাকার জন্য শাসিয়েও গেল। প্রাপ্তি তখনও কাঁদছিল। এত মানুষের সামনে অপমানিত হয়ে ফিরোজ ইসলামের চোখেও পানি টলমল করছিল। যারা আগে তাকে সালাম দিয়ে কথা বলতো তারাই এখন তার দুঃসময় যা তা বলে যাচ্ছে। সময় কতই কিছুই না বদলে দেয়। প্রাপ্তির বাবার শোরুমে টিভি, ফ্রিজ এসবের বিজনেস ছিল। এতদিন সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে সে লসের মুখে পড়তে থাকে। ধার দেনা করে শুরু করে দেয়। এতে লাভ হওয়ার বদলে লস হয়ে যায় দ্বিগুণ। শোরুমের দোকান বন্ধ হয়ে যায় 4 গুণ। চারদিকে শুধু ঋণ। সব মিলিয়ে প্রায় 2.5 কোটি টাকার ঋণ হয়েছে মানুষের কাছে। নির্দিষ্ট টাকার সময়ও সে চেয়ে নিয়েছিল, তবে এতগুলো টাকা সে জমাতে পারেনি আর শোধও করতে পারেনি। ব্যাংকে 6 লাখ টাকা রয়েছে, যেগুলো সে প্রাপ্তির বিয়ের জন্য তুলে রেখেছে। এদিকে প্রাপ্তির পরীক্ষা বলে কেউই প্রাপ্তিকে এসব কথা জানতে দেয়নি। এদিকে পাওনাদাররা টাকা না পেয়ে ফিরোজ ইসলামের উপর চড়া হয়েছে। প্রত্যহ তারা বাড়িতে, রাস্তাঘাটে ফিরোজ ইসলামকে কথা শুনিয়ে যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য এতগুলো টাকাই বা তাকে কে দেবে। সব শেষে জানা গেল এই ঘটনা প্রাপ্তি আর পাত্রপক্ষ ব্যতীত সবাই জানতো। আসাদ রহমান কিংবা আদনানের কাছেও এত টাকা নেই যে তারা কেউ সাহায্য করবে। ব্যক্তিগতভাবে আসাদ রহমান এমনিতেই প্রাপ্তির পরিবারকে পছন্দ করে না, তাই যতটুকু সাহায্য করা যায় ততটুকু করতে নারাজ সে। গোপনে রুমানা বেগম তার কাছে জমানো 50,000-এর মতো টাকা সুমনা বেগমের হাতে তুলে দিয়েছেন। আদনানও নিজের জমানো 90,000-এর মতো টাকা পাঠিয়েছে। তবে এসব টাকা ঋণের তুলনায় কিছুই না। কথা তো আরো লুকিয়ে থাকে না। ছেলের পরিবারের কানেও কথাগুলো চলে যায়। শান্ত সব জেনে 1.5 লক্ষের মতো টাকা পাঠাতে চায়, তবে ফিরোজ রহমান শান্তর টাকা নিতে অস্বীকার করেন। বিষয়টা খুবই খারাপ দেখায়। শান্ত আশ্বস্ত হতে বলে পরবর্তীতে সব ঠিকঠাক হলে টাকাগুলো তাকে ফিরিয়ে দিলেই হবে। এভাবে সে কিছু টাকা জমাতে সক্ষম হলেও এখনো অনেক টাকা বাকি। কি করবে না করবে কিছুই বুঝতে পারছিলেন না। সেই সময় প্রাপ্তি এবং সুমনা বেগম বাড়িতে বিক্রি করে দিতে বলেন। হাতে যেই টাকাগুলো আছে আর বাড়ি বিক্রির টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে। একবার ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ভাবলেও মা মেয়ে এই সিদ্ধান্ত বাতিল করে দেয়। যেহেতু মাথার উপর একটা ছাদ এখনো রয়েছে, তাই অন্যত্র নতুন ঋণী হওয়ার দরকার নেই। ফিরোজ ইসলাম প্রথম দিকে বাড়ি বিক্রি করতে নারাজ হলেও পরে এক পর্যায়ে পরিস্থিতি প্রাপ্তি ও সুমনা বেগমের কথায় রাজি হয়ে যায়। বাড়ি বিক্রির টাকা দিয়ে ঋণ শোধ করলেও এদিকে তাদের নতুন কিছু যে অপেক্ষা করছিল সেটা তাদের পরিবার আন্দাজও করতে পারেনি।
প্রাপ্তিরা এখন একটা ভাড়া বাসা নিয়ে থাকে। সকলের থেকে অনেকটাই নিজেদের গুটিয়ে নিয়েছে তারা। একদিন ছেলের বাড়ি থেকে ফোন আসে, তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় এই বিয়ে হবে না। নিজেদের একটা বাসস্থান নেই এমন ভাসমান পরিবারের মেয়েকে তারা ছেলের বউ করতে পারবে না, কেননা শান্তদের স্ট্যাটাস আর প্রাপ্তিদের স্ট্যাটাস এখন আর এক নয়। এই কথা শুনে ফিরোজ ইসলাম আর সুমনা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা শান্তর বাড়িতে গিয়ে ওর বাবা মায়ের কাছে অনুরোধ করে বিয়েটা যাতে তারা না ভাঙে, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল। তারা অন্যত্র মেয়ে দেখছে এবং সেখানে শান্তর বিয়ের কথাবার্তা চলছে। এই প্রস্তাবে শান্তর কোনো দ্বিমত নেই। অসহায় হয়ে শূন্য হাতে বাড়ি ফিরে ফিরোজ ইসলাম আর সুমনা বেগম মেয়ের বিয়ে ভাঙার কারণ হিসেবে বারবার নিজেকে দোষী বলতে থাকেন ফিরোজ ইসলাম। সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। এলাকায় এবার আরো একটা বদনাম রটে গেল, মেয়ের বদনাম, যে বাবা হয়ে সহ্য করা যায় না। প্রাপ্তি চুপচাপ ছিল এতদিন, সে এবার বাবা মায়ের রুমে যায়, বাবার হাত ধরে শান্ত কণ্ঠে বলে,